ক্লাস 11-এর নতুন সিলেবাস অনুযায়ী বাংলা পাঠ্য বইয়ের প্রথম সেমিস্টারের যে প্রবন্ধটি আছে বিড়াল প্রবন্ধ, প্রবন্ধটির লাইন ধরে ধরে আলোচনা পর্বে পর্বে ভাগ করে চলছে। আজকের পর্ব 3 নম্বর পর্ব। আগের দুটি পর্ব হয়ে গেছে। যারা সেই পর্বগুলি দেখোনি অবশ্যই এই চ্যানেলে গিয়ে দেখে নাও, অথবা আমি এই ভিডিওর কমেন্ট বক্সে সেই ভিডিওগুলির লিঙ্ক দিয়ে রাখছি, তোমরা তা ক্লিক করে দেখে নিতে পারো। আজকে পর্ব 2 যতটুকু হয়েছিল তারপর থেকে আজকে পর্ব 3-এ আলোচনা করব। তো আলোচনায় যাওয়ার আগে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটিতে একটি লাইক করে দাও অবশ্যই। আর তোমরা যারা এই 2024-এ ক্লাস 11-এ অ্যাডমিশন নিয়েছো অর্থাৎ ভর্তি হয়েছো, তোমরা অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাও যে কারা কারা এই 2024-এ ক্লাস 11-এ পড়ছো। চলো তোমাদের পর্ব 2-এ যতটুকু হয়েছিল তারপর থেকে আজকে পর্ব 3-এ শুরু করা যাক। দেখো যদি অমুক শিরোমণি কি অমুক ন্যায়লঙ্কার আসিয়া তোমার দুধটুকু খাইয়া যাইতেন, তবে তুমি কি তাহাকে ঠ্যাঙা লইয়া মারিতে আসিতে, বরং জোড়হাত করিয়া বলিতে আর একটু আনিয়া দিব, তবে আমার বেলা লাঠি কেন? বিড়াল বলছে, দেখো যদি অমুক শিরোমণি, এখানে শিরোমণি বলতে সমাজের প্রধান ব্যক্তিবিশেষকে বলা হচ্ছে, কি অমুক ন্যায়লঙ্কার। ন্যায়লঙ্কার হলো ন্যায়শাস্ত্রে যে পণ্ডিত তাকে বোঝানো হচ্ছে। বিড়াল বলছে যে তারা যদি এসে তোমার দুধটুকু খেয়ে নিত তাহলে তুমি কি তাদেরকে লাঠি নিয়ে মারিতে যাইতে, বরং বলিতে আর একটু আনিয়া দিব, তবে আমার বেলায় আমাকে লাঠি নিয়ে কেন মারিতে আসছো? বিড়াল বলছে, তুমি বলিবে তাহারা অতি পণ্ডিত, বড় মান্য লোক। বিড়াল কমলাকান্তকে বলছে, তুমি তার উত্তরে আমাকে বলিবে যে তারা অতি পণ্ডিত লোক, বড় মান্য লোক। পণ্ডিত বা মান্য বলিয়া কি আমার অপেক্ষা তাহাদের ক্ষুধা বেশি? তা তো নয়। তেলা মাথায় তেল দেয়া মনুষ্যজাতির রোগ, দরিদ্রের ক্ষুধা কেহ বুঝে না। বিড়াল বলছে, তারা পণ্ডিত বা মান্য লোক বলিয়া কি তাদের ক্ষুধা আমার চেয়ে বেশি? তা তো নয়। তেলা মাথায় তেল দেয়া মনুষ্যজাতির রোগ, অর্থাৎ তেলা মাথায় তেল দেয়া এটা একটা মানুষ জাতির রোগ, দরিদ্রের ক্ষুধা কেহ বোঝে না। বিড়াল এখানে বলতে চাইছে যে যার ভরা পেট, যার কোনো ক্ষুধা নেই, তার দিকে তোমরা খাবার বাড়িয়ে দিচ্ছ, অথচ যে দরিদ্র, যে ক্ষুধার জ্বালায় ভুগছে তার দিকে তোমরা কোনো খাবার বাড়িয়ে দিচ্ছ না বা খেতে দিচ্ছ না তাদেরকে। বিড়াল এই কথাটাই এখানে বলতে চাইছে। যে খাইতে বলিলে বিরক্ত হয় তাহার জন্য ভোজের আয়োজন করো, আর যে ক্ষুধার জ্বালায় বিনা আহ্বানেই তোমার অন্ন খাইয়া ফেলে চোর বলিয়া তাহার দণ্ড করো। ছি ছি। বিড়াল বলছে এখানে যে খাইতে বললে বিরক্ত হয় তার জন্য তোমরা ভোজের আয়োজন করছো, আর যে ক্ষুধার জ্বালায় তোমাদের খাবার খেয়ে ফেলছে তাদেরকে তোমরা চোর বলিয়া দণ্ড দিচ্ছ। ছি ছি। দেখো আমাদিগকের দশা দেখো, দেখো প্রাচীরে প্রাচীরে, প্রাঙ্গণে প্রাঙ্গণে, প্রাসাদে প্রাসাদে ম্যাও ম্যাও করিয়া আমার চারিদিক দৃষ্টি করিতেছি, কেহ আমাদিগকে মাছের কাঁটাখানা ফেলিয়া দেয় না। বিড়াল বলছে আমরা প্রাচীরে প্রাচীরে, প্রাঙ্গণে প্রাঙ্গণে ম্যাও ম্যাও করিয়া ঘুরে বেড়াচ্ছি, তবুও কেউ আমাদের দিকে তাকিয়া মাছের কাঁটাখানাও ফেলে দেয় না। যদি কেহ তোমাদের সোহাগের বিড়াল হইতে পারিল, গৃহমার্জার হইয়া বৃদ্ধের নিকট যুবতী ভার্যার সহোদর বা মূর্খ ধনীর কাছে শতরঞ্চ খেলোয়াড়ের স্থানীয় হইয়া থাকিতে পারিল, তবেই তাহার পুষ্টি। বিড়াল বলছে যদি কেউ তোমাদের বাড়ির পোষা বিড়াল অথবা বৃদ্ধের নিকট যুবতী ভার্যার সহোদর, বৃদ্ধের কাছে যুবতী ভার্যা, ভার্যা মানে হচ্ছে স্ত্রী বা বউ, সহোদর মানে হচ্ছে একই উদরে জন্ম অর্থাৎ আপন ভাই, বা মূর্খ ধনীর কাছে শতরঞ্চ খেলোয়াড়ের, এখানে শতরঞ্চ বলতে দাবা খেলাকে বোঝানো হয়েছে, স্থানীয় হইয়া থাকিতে পারিল তবেই তাহার পুষ্টি। মানে কোনো বিড়াল যদি বাড়ির পোষা বিড়াল হতে পারিল তবেই তাহার ভালো, তাহলে সে খেতে পাইবে।
তাহার লেজ ফুলে গায়ে লোম হয় এবং তাহাদের রূপের ছটা দেখিয়া অনেক মার্জার কবি হইয়া পড়ে। মানে তোমরা জানো যে যে বিড়ালগুলো বাড়িতে পোষা হয় আমাদের, সেই বিড়ালগুলি দেখতে কতটা সুন্দর হয়। তাদের গা ভর্তি থাকে লোম, তাদেরকে দেখতে অনেকটা সুন্দর লাগে। বিড়াল সে কথাটাই বলতে চাইছে। আর আমাদিগকে দশা দেখো, আহারা ভাবে উদার কৃশ অস্থি পরিদৃশ্যমান, নাঙ্গুল বিনত, দাঁত বাহির হইয়াছে, জিহ্বা ঝুলিয়া পড়িয়াছে, অবিরত আহারা ভাবে ডাকিতেছি ম্যাও ম্যাও, খাইতে পায় না, আমাদের কালো চামড়া দেখিয়া ঘৃণাও করিও না। এই পৃথিবীর মৎস্য মাংসে আমাদের কিছু অধিকার আছে, খাইতে দাও, নইলে চুরি করিব। অর্থাৎ যে বিড়ালগুলি খেতে পায় না, যারা আহারাভাবে ভুগছে, তাদের উদর কৃশ মানে হচ্ছে রোগা, অস্থি পরিদৃশ্যমান মানে হাড়গুলি দেখা যাচ্ছে, নাঙ্গুল বিনত, নাঙ্গুল মানে লেজ বিনত, দাঁত বাহির হইয়াছে। অর্থাৎ একটা প্রাণী খেতে না পেলে যেমন দেখতে হয় সেই রকমই বর্ণনা করছে বিড়াল। তাই বিড়াল বলছে, এ পৃথিবীর মৎস্য মাংসে আমাদের কিছু অধিকার আছে, খাইতে দাও, নহিলে চুরি করিব। অর্থাৎ তাদেরকে খেতে দাও, না হলে তারা চুরি করিবে। আমাদের কৃষ্ণচর্ম শুষ্ক মুখ ক্ষীণ সকরুণ ম্যাও ম্যাও শুনিয়া তোমাদিগের কি দুঃখ হয় না? চোরের দণ্ড আছে, নির্দয়তার কি দণ্ড নাই? দরিদ্রের আহার সংগ্রহের দণ্ড আছে, ধনীর কার্পণ্যের দণ্ড নাই কেন? তুমি কমলাকান্ত দূরদর্শী, কেননা আফিংখোর, তুমিও কি দেখিতে পাও না যে ধনীর দোষেই দরিদ্রে চোর হয়? 500 দরিদ্রকে বঞ্চিত করিয়া একজন 500 লোকের আহার্য সংগ্রহ করিবে কেন? যদি করিল, তবে সে খাইয়া তাহার যাহা বাহিয়া পড়ে তাহা দরিদ্রকে দিবে না কেন? যদি না দেয়, তবে দরিদ্র অবশ্য তাহার নিকট হইতে চুরি করিবে, কেননা অনাহারে মরিয়া যাইবার জন্য এই পৃথিবীতে কেহ আইসে নাই। এখানে বিড়াল বলছে, আমাদের কৃষ্ণচর্ম শুষ্ক মুখ ক্ষীণ সকরুণ ম্যাও ম্যাও শুনিয়া তোমাদিগের কি দুঃখ হয় না? কৃষ্ণচর্ম মানে হচ্ছে কালো চামড়া, শুষ্ক মুখ অর্থাৎ যে বিড়ালগুলি খেতে পায় না, তাদের চেহারার যেমন অবস্থা হয়, সেই বিড়ালগুলি যখন খাবার জন্য ম্যাও ম্যাও করে ডাকে, তখন কি তোমাদের দুঃখ হয় না? চোরের দণ্ড আছে, নির্দয়তার কি দণ্ড নেই? অর্থাৎ চোরের শাস্তি হয়। নির্দয়তার মনে হচ্ছে দায়হীন বা নিষ্ঠুর যে ব্যক্তি, সেই ব্যক্তির কি কোনো শাস্তি নেই? দরিদ্রের আহার সংগ্রহের দণ্ড আছে, অর্থাৎ দরিদ্র যখন ক্ষুধার জ্বালায় খাবার চুরি করে তখন তার শাস্তি হয়, কিন্তু ধনী যখন কৃপণতা দেখায় তখন তার শাস্তি হয় না। তুমি কমলাকান্ত দূরদর্শী, দূরদর্শী বলতে এখানে যে ভবিষ্যতের কথা চিন্তা করতে পারে তাকে বোঝানো হয়েছে। কেন না আফিংখোর, তুমি কি দেখিতে পাও না ধনীর দোষেই দরিদ্রে চোর হয়? অর্থাৎ ধনীর দোষীর জন্যই দরিদ্রে চোর হয়, যেহেতু তারা খেতে পারে না তাই তারা চুরি করে। 500 দরিদ্রকে বঞ্চিত করিয়া একজনে 500 লোকের আহার্য সংগ্রহ করিবে কেন? বিড়াল বলছে, 500 জনের খাবার একজন কেন সংগ্রহ করিবে? যদি করিল, তবে সে খাইয়া তাহার যা বাহিয়া পড়ে তাহা দরিদ্রকে দিবে না কেন? যদি বা তাও সংগ্রহ করল, তা সে খেয়ে যেটুকু বাড়িয়া রইল সেটুকু কেন দরিদ্রদিকে দেবে না? যদি না দেয়, তবে দরিদ্র অবশ্য তাহার নিকট হইতে চুরি করিবে। মানে বাড়তি অংশটা দরিদ্রের দিকে ধনীরা যদি না বিলিয়ে দেয়, তাহলে তো দরিদ্র এমনিই চুরি করিবে, কেননা অনাহারে মারিয়া যাইবার জন্য এই পৃথিবীতে কেউ আসে নাই। কারণ অনাহারে মরবার জন্য এই পৃথিবীতে কেউ আসে নাই। আমি আর সহ্য করিতে না পারিয়া বলিলাম, থামো থামো মার্জার পণ্ডিতে, তোমার কথাগুলি ভারী সোশিয়ালিস্টিক। সমাজ বিশৃঙ্খলার মূল। যদি যাহার যত ক্ষমতা সে তত ধন সঞ্চয় করিতে না পায়, অথবা সঞ্চয় করিয়া চোরের জ্বালায় নির্বিঘ্নে ভোগ করিতে না পায়, তবে কেহ আর ধন সঞ্চয়ে যত্ন করিবে না। কমলাকান্ত এতক্ষণ বিড়াল কথাগুলি যেগুলি বলছিল সেগুলি শুনছিল। এবার সে আর সহ্য না করতে পেরে বিড়ালকে বলল, থামো থামো মার্জার পণ্ডিতে, তোমার কথাগুলি ভারী সোশিয়ালিস্টিক। সোশিয়ালিস্টিক বলতে সমাজতান্ত্রিক, অর্থাৎ সমাজের ভালোর জন্য
অর্থাৎ সমাজে যাতে সবাই ভালোভাবে বাঁচতে পারে সেই রকম কথা। যদি যাহার যত ক্ষমতা সে তত ধন সঞ্চয় করিতে না পায়, অথবা সঞ্চয় করিয়া চোরের জ্বালায় নির্বিঘ্নে ভোগ করিতে না পায়, তবে কেহ আর ধন সঞ্চয়ে যত্ন করিবে না, তাহাতে সমাজের ধনবৃদ্ধি হইবে না। কমলাকান্ত বলতে চাইছেন, যার যেমন ক্ষমতা সে যদি সেরকম ধন সঞ্চয় করিতে না পায় বা ধন সঞ্চয় করিয়া সে যদি তার চোরের জ্বালায় নির্বিঘ্নে যদি না ভোগ করিতে পায়, তাহলে কি আর কেউ ধন সঞ্চয় করবে? আর ধন সঞ্চয় যদি না করে তাহলে কিভাবে সমাজের ধনবৃদ্ধি হইবে? কমলাকান্ত বিড়ালকে এখানে এটাই বোঝাতে চাইছে। চলো আজকের পর্ব এই পর্যন্তই। তোমাদের বিড়াল প্রবন্ধের পরবর্তী অংশ শেষ পর্বে অর্থাৎ পর্ব নাম্বার 4-এ আলোচনা করব। তো আজকের ভিডিওটা তোমরা যারা শেষ পর্যন্ত দেখলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। চলো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী পর্বে।